নমস্কার। ক্লাস 10-এর আমরা আগের দিন শুরু করেছিলাম পর্যায় সারণী। পর্যায় সারণীর দুটো ভিডিও হয়ে গেছে, এটা পর্যায় সারণী আজকে লাস্ট ভিডিও। তো পর্যায় সারণীতে আমরা লাস্ট দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে পর্যায় সারণীর বিভিন্ন ধরনের পর্যায়গত প্রবণতা, ঠিক আছে, বা পর্যাবৃত্ততা। মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বা পর্যাবৃত্তি, এটা কাকে বলে? সেটা হচ্ছে পারমাণবিক ভরের বা পারমাণবিক ক্রমাঙ্কের বৃদ্ধি অনুযায়ী সজ্জিত করলে মৌলগুলির ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনাকে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বা পর্যাবৃত্তি বলে। তার মধ্যে আমরা কিছু দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, এবং জারণ ও বিজারণ ধর্ম বা অক্সিডাইজিং এবং রিডিউসিং প্রপার্টি। তো এই চারটে আজকে আমরা দেখব কিভাবে পর্যায়গতভাবে পরিবর্তন করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলে দিই যে কিছু ধর্ম রয়েছে যেগুলো কিনা পর্যায়গত নেই, মানে যেগুলোর মধ্যে যেগুলো বারবার পর্যাবৃত্তি ঘটে না, যেমন তেজস্ক্রিয়তা এবং ঘনত্ব, এরা কিন্তু পর্যাবৃত্ত নয়। এই ধর্ম দুটি পর্যাবৃত্ত নয়, তেজস্ক্রিয়তা এবং ঘনত্ব। আচ্ছা, তো এগুলোতে যাওয়ার আগে আমাদের একটা বেসিক একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে এখানে যে আমি আঁকিয়েছি এটা আমি এখন বোঝাবো। সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমি এখানে যে কোনো একটা নিয়েছি, একটা মৌল নিয়েছি। মৌলের মধ্যে এই এন মানে এটা হচ্ছে এটা নিউক্লিয়াস, যেটা লাল কালারে লিখেছি, আর এটা প্লাস পি মানে প্রোটন, এবং এটা নিউট্রন। মানে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? প্রোটন এবং নিউট্রন, এবং চারপাশে এইভাবে কক্ষপথগুলো থাকে যেখানে ইলেকট্রনসগুলো থাকে। তো আমাদের নিশ্চয়ই এটুকু মানে এটা আমরা জানি যে ইলেকট্রনসগুলো কীভাবে থাকে, এইভাবে কক্ষপথে ঘোরে সার্কুলার অরবিটে, ঠিক আছে। এবং তাদেরকে কি আমাদের নিউক্লিয়াসটাকে একটা আকর্ষণ বল দিয়ে টেনে রাখে, ঠিক আছে, যেটাকে আমরা ধরছি এফ আকর্ষণ বল। এবার আমরা তো এটা তো জানি যে প্রথম কক্ষপথটা এই নিউক্লিয়াস থেকে যতটা দূরে আছে, দ্বিতীয় কক্ষপথটা অবশ্যই তার থেকে বেশি দূরে আছে, এবং তারপরে যদি আরও যায় তৃতীয় কক্ষপথ, সেটা আরও দূরে আছে। চতুর্থ যদি কক্ষপথ থাকতো এখানে ছবিতে, তাহলে সেটা আরও দূরে থাকতো। তাহলে আমি বলতে পারি R3 ইজ গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, সেটা ধারণাগতভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যেমন জানি যে এই যে আকর্ষণগুলো বলগুলো, এটাকে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল বলে। তো এই যে আকর্ষণ বলগুলো, সেগুলো হচ্ছে কি দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তোমরা হয়তো ফিজিক্সে পড়েছো বা পড়বে। সে হচ্ছে আকর্ষণ বলগুলো কি, যত দূরত্ব বাড়ে তত কি আকর্ষণ বলটা কী হয়? কমতে থাকে, ঠিক আছে। অর্থাৎ প্রথম কক্ষপথকে যত জোরে আকর্ষণ করবে এই নিউক্লিয়াস বা এই প্রোটনসগুলো, এখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনটাই অ্যাকচুয়ালি আকর্ষণ করে, নিউট্রন তো কোনো চার্জ থাকে না, প্রোটনটাই আকর্ষণ করে। তো যত বেশি প্রোটন সংখ্যা থাকবে নিউক্লিয়াসের মধ্যে, তত বেশি আকর্ষণ করবে প্রথম কক্ষপথকে, তার থেকে কম করবে দ্বিতীয় কক্ষপথকে, তার থেকে তুলনামূলক কম করবে তৃতীয় কক্ষপথকে। কারণ প্রথম থেকে দ্বিতীয় এই আকর্ষণ বল কী হয়? ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। প্রথম থেকে তৃতীয় এবং আকর্ষণ বলগুলি হ্রাস পেতে থাকে। আচ্ছা, এরপর আমরা ঢুকবো তাহলে প্রথম যেটা ধর্ম আমরা দেখবো সেটা হচ্ছে পরমাণুর আকার, ঠিক আছে। তো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? এই যে পারমাণবিক ব্যাসার্ধ যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এক বা একাধিক ইলেকট্রন সম্পন্ন সর্ববহিস্থ কক্ষের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। আমি রিপিট করছি, কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এক বা একাধিক ইলেকট্রন সম্পন্ন সর্ববহিস্থ কক্ষের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। অর্থাৎ যদি আমি এটাই একটা পারমাণবিক, আমি এখানে ফ্লুরিন নিয়েছি, ফ্লুরিন থেকে এই যে এই শেষ কক্ষপথে যে দূরত্বটা, সেটাকে বলছি আমি পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। কিন্তু এই পারমাণবিক ব্যাসার্ধকে আমরা সরাসরি মাপতে পারি না, তার কিছু কারণ রয়েছে। কারণ কি, প্রথম কথা, এই যে মৌলগুলো আছে, ফ্লুরিন বলো বা যে কোনো মৌলগুলো আছে, এগুলোকে আমরা এই মৌলিক অবস্থায় পাই না। মানে ফ্লুরিনকে আমরা নেচারের মধ্যে বা প্রকৃতিতে এইভাবে ফ্লুরিন অবস্থায় পাই না। আমরা কী হিসেবে পাই? কোনো গ্যাস হিসেবে পাই, বা কোনো মৌল হিসেবে, কোনো যৌগ হিসেবে পাই, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড হিসেবে পেলাম, তো এইভাবে পাই, ঠিক আছে। যার কারণে কী হয়, যৌগের মধ্যে বা কোনো যৌগের মধ্যে থাকাকালীন ওদের ইন্ডিভিজুয়াল পারমাণবিক ব্যাসার্ধ মাপা যায় না। তাহলে আমরা কীভাবে মাপবো? তার একটা পদ্ধতি দরকার। আমরা কি করি, যে আমরা ধরো এটা যখন মাপতে পারছি না, অ্যাকচুয়ালি কী হয়, আমরা জানি যে দ্বিতীয় কক্ষপথ এখানে আছে, কিন্তু ঠিক কতটা দূরে আছে, মানে এক্স্যাক্ট মানে দূরত্বটা না মানে এক্স্যাক্ট নেই, ঠিক আছে। ফলে আমরা দূরত্বকে মাপতে পারি না যে একদম এতটাই ওর বাউন্ডারি আছে, তারপর বাউন্ডারি নেই, তারপর ইলেকট্রনস নেই, এরকম অ্যাকচুয়ালি হয় না কোনো একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে। ফলে এই আর আমরা সরাসরি মাপতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা কী করে মাপবো? আমরা মাপতে পারি হচ্ছে কি, যে কোনো একটা যৌগের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ যেটা আছে, সেটাকে আমরা মাপতে পারি। এবার বন্ধন দৈর্ঘ্য কি, ধরো আমি এখানে ফ্লুরিন গ্যাস নিয়েছি F2,
ঠিক আছে। F2 কি, এখানে বন্ধন দৈর্ঘ্য কি, যে দুটো ফ্লুরিন যেখানে দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো কি হয়, সমযোজী বন্ধন কি, সমযোজী যৌগ কি, এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আমাদের আসবে। তো এখানে মধ্যে দুটো ফ্লুরিন যুক্ত হয়েছে, তাদের মধ্যে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের যে দূরত্বটা, এটাকেই বলা হয়, মানে এই যে দুটো মানে F2-এর মধ্যে কী আছে, দুটো ফ্লুরিন আছে, ঠিক আছে। এই দুটো ফ্লুরিনের এর নিউক্লিয়াস এটা, মানে একটা ফ্লুরিনের নিউক্লিয়াস এটা, আরেকটা নিউক্লিয়াস হচ্ছে এইটা। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের যে দূরত্বটা, এটাকেই বলছি আমরা বন্ধন দৈর্ঘ্য বা ডি। তাহলে বলতে পারি যে বন্ধন দৈর্ঘ্য ইকুয়ালস টু এখান থেকে এতটা হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এই ফ্লুরিনটার, এফ এ যদি নাম দিই, আর এখান থেকে এটা এই ফ্লুরিনটার পারমাণবিক ব্যাসার্ধ এফ পি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আর প্লাস আর ইকুয়ালস টু ডি, তাহলে 2r ইকুয়ালস টু ডি, তাহলে আর ইকুয়ালস টু কী আসবে, এখান থেকে কী আসবে, আর ইকুয়ালস টু ডি/2। তাহলে আমরা যদি বন্ধন দৈর্ঘ্য মাপতে পারি, তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো পারমাণবিক আকার। এইভাবে আমরা পারমাণবিক আকারগুলো বের করি। আচ্ছা, এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই পারমাণবিক আকারগুলো পর্যায় বরাবর কীরকমভাবে পরিবর্তন হয়, ঠিক আছে। তো এটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে কি, যে আকর্ষণ বলটা কি হচ্ছে, আকর্ষণ বলটা তোমার এই দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখবে। তো কি হয়, ধরো আমি এখানে সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম নিয়েছি, ঠিক আছে। লিথিয়ামের মধ্যে কটা থাকে, তিনটা প্রোটন থাকে, প্রোটন সংখ্যা 3, এবং ইলেকট্রন সংখ্যা কটা থাকে, 3টে। প্রথমে 2টো থাকে প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 1টা থাকে, ঠিক আছে। তাহলে এই যে লাস্ট কক্ষপথ, এটা হচ্ছে পারমাণবিক, এইটাই হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। এবার আমরা কি এখন যাচাই করছি, আমরা দেখছি যে পর্যায় বরাবর যে পারমাণবিক আকারগুলো ওটা কীরকমভাবে পরিবর্তন ঘটে, ঠিক আছে। তাহলে দেখো লিথিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে পারমাণবিক আকার, তাই তো, এটা হচ্ছে দূরত্ব, এবং এই দূরত্বটা কি, এই যে প্রোটনটা আছে, প্রোটনটা যতটা জোরে টানছে এই 3টা প্রোটন মিলে এই কক্ষপথে ইলেকট্রনটাকে, সেটাই হচ্ছে, এবং এই যে দূরত্বটা, এটা হচ্ছে পারমাণবিক আকার, ঠিক আছে, এই 8টা। যদি আমি পরেরটাতে যাই, বেরিয়ামের ক্ষেত্রে দেখো আমি পর্যায় বরাবর যাচ্ছি, প্রথমে লিথিয়াম ছিল, লিথিয়ামের পর বেরিয়াম, পর্যায় বরাবর যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে পর্যায় বরাবরকে আমরা কীভাবে ডিনোট করব, এই বরাবর আমি দেখো এখানে অনেক জায়গায় এরকমভাবে দিয়েছি, এইরকম একটা তার তীরচিহ্ন দিয়েছি, এদিকে একটা তীরচিহ্ন দিয়েছি, এটা মানে পর্যায় বরাবর, আর এটা মানে হচ্ছে শ্রেণী বরাবর। পর্যায় বরাবর মানে এই বরাবর যাওয়া, আর শ্রেণী বরাবর মানে এই বরাবর যাওয়া, ঠিক আছে। তো আমি এখন এই বরাবর যাচ্ছি, লিথিয়াম দেখলাম, এখন বেরিলিয়াম দেখছি, ঠিক আছে। তো বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা কটা, 4টে, মানে একটা প্রোটন বৃদ্ধি পেল, +4, ঠিক আছে। কিন্তু যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, ওই একই কক্ষপথে ঢুকেছে। লিথিয়ামের ক্ষেত্রে যে কক্ষপথে ছিল, দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় ইলেকট্রনটা সেই দ্বিতীয় কক্ষপথেই ঢুকেছে, 2,2 দ্বিতীয় কক্ষপথেই ঢুকেছে, ঠিক আছে। ফলে এই যে দূরত্বটা, যেখানে এই যে দূরত্বটা যে ছিল, এই দূরত্বটা কিন্তু মানে এই দ্বিতীয় কক্ষপথ দূরত্ব কিন্তু মানে একই রকমই আছে, কিন্তু কি হলো, আলটিমেটলি প্রোটন সংখ্যা বাড়লো। অর্থাৎ এখানে কি হলো, 3টা প্রোটন এই কক্ষপথে ইলেকট্রনটাকে টানছিল, এখন এখানে 4টা প্রোটন এই কক্ষপথে ইলেকট্রনগুলোকে টানবে, ঠিক আছে। ফলে কক্ষপথের দূরত্বটা একই থাকলো হিসাব মতো, কিন্তু প্রোটন সংখ্যাটা পরিবর্তন হলো। এবার 3টে প্রোটন মিলে যতটা জোরে টানবে, 4টা প্রোটন মিলে অবশ্যই তার থেকে বেশি জোরে টানবে, তাহলে রেজাল্ট্যান্ট যেটা হবে কী হবে, এই কক্ষপথটা একটু সামনের দিকে সরে আসবে, মানে নিউক্লিয়াসের দিকে সরে আসবে। কেন, কারণ কি ইলেকট্রনটা একই কক্ষপথে ঢুকেছে, নতুন কোনো কক্ষপথে যায়নি, ফলে দূরত্বটা কিন্তু বাড়েনি, কিন্তু প্রোটন সংখ্যা বেড়ে গেছে। ফলে যে আকর্ষণ করছিল, যে এফ আকর্ষণ বল যেটা আমরা একটু আগে দেখছিলাম, সেটা কে করছিল, সেটা প্রোটন করছিল। তাহলে সেই আকর্ষণ বলটা বৃদ্ধি হয়েছে। আকর্ষণ বল বৃদ্ধি হলে কী হবে, লাস্টের দিকে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে আরও জোরে টানবে, জোরে টানে, তাহলে কী হবে, ওরা আরও কাছাকাছি চলে আসবে। ফলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে যদি যাও, তাহলে এই পারমাণবিক আকার যেটা থাকে সেটা কী হয়, এই যদি R1 দিয়ে যদি R2 দিই, তাহলে R1 ইজ গ্রেটার দেন R2, অর্থাৎ R2 কী হয়ে গেলো, কমে গেল, ছোটো হয়ে গেল। এরপর যদি আমি আরও যাই, ঠিক আছে, ধরো বোরনের ক্ষেত্রে দেখো একই কাণ্ডটা কি, মানে এই একই কক্ষপথে আবার ইলেকট্রন ঢুকছে, কিন্তু প্রোটন সংখ্যা +5, ফলে আরও প্রোটন সংখ্যা আরও বেড়ে গেল, ফলে আরও জোরে টানবে। তাহলে দেখো তারপর হচ্ছে কার্বনের ক্ষেত্রে কী হবে, এটা আরও ছোটো হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে একই কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, ফলে নতুন কক্ষপথ জুড়ছে না, একই কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, কিন্তু প্রোটন সংখ্যা কী হচ্ছে, ধীরে ধীরে এখানে দেখো +7 হয়ে গেছে প্রোটন সংখ্যা। ফলে কী হবে, +7 এতগুলো প্রোটন আরও জোরে টানবে, ফলে এটা আসলে শেষ কক্ষপথটা আরও কাছাকাছি চলে আসবে। তারপরে অক্সিজেন, এটা আরও কাছাকাছি আসবে, এখানে 8খানা প্রোটন সংখ্যা 8, প্রোটন নাম্বার 8, এটা হচ্ছে আরও জোরে টানবে। এবং লাস্টে গিয়ে ফ্লুরিনে কী হবে, প্রোটন সংখ্যা 9 এবং 2,7 এর ইলেকট্রন বিন্যাস, ফলে এখানে 7 ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে, কিন্তু প্রোটন সংখ্যা আছে 9, ফলে এটা আরও ছোটো হয়ে গেল।
তার মানে আমি কী দেখতে পেলাম, আমরা যে পর্যায় বরাবর যাচ্ছি, অর্থাৎ এই যে লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন যদি ধরি, এই যদি পর্যায় বরাবর যায়, মানে ফ্লোরিন পর্যন্ত কী হয়, এটার আকার ক্রমশই কমতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কি, যে পর্যায় বরাবর আমার পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, কম হবে। এটা হচ্ছে পর্যায় বরাবর। বাম দিক থেকে ডান দিকে যদি আমি যাই, তাহলে কী হবে, পর্যায় বরাবর আমার পারমাণবিক ব্যাসার্ধ বা আর এটা কী হবে, ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু যদি আমি শ্রেণী বরাবর যাই, তুমি দেখবে শ্রেণী বরাবর গেলে পরে কী হবে, শ্রেণী বরাবর গেলে পরে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে, কীভাবে দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে শ্রেণী বরাবর ব্যাসার্ধ। তো লিথিয়াম, আমি এটা কোন শ্রেণী নিয়েছি, এটা আমি প্রথম ফার্স্ট গ্রুপটা নিয়েছি। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই গ্রুপটা নিয়েছি। এই গ্রুপটাতে কী আছে দেখো, লিথিয়ামে দেখো 2,1, সোডিয়ামের ক্ষেত্রে 2,8,1। দেখো নতুন কক্ষপথ জুড়েছে, 3টা কক্ষপথ চলে এসছে এখানে, না 2টো কক্ষপথ, এখানে 3টে কক্ষপথ, এখানে 4টে কক্ষপথ। রুবিডিয়ামের ক্ষেত্রে 2,8,8,18,1, 1 2 3 4 5, 5টা কক্ষপথ। সিজিয়ামের ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6, 6টা কক্ষপথ। তাহলে কী হচ্ছে, কক্ষপথের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবার আমি কী বলেছিলাম, লাস্ট যে ইলেকট্রনটা যে কক্ষপথে থাকবে সেটার পর্যন্ত দূরত্বটাকে আমরা বলছি কি, পারমাণবিক ব্যাসার্ধ, তাই তো, পারমাণবিক আকার। তাই লাস্ট কক্ষপথে কী হচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে, দূরে চলে যাচ্ছে। তার মানে কি, এখানে 8টা বাড়ছে। 8 যদি বাড়ে তাহলে মানে কি, পারমাণবিক আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিজিয়াম সবচেয়ে বড় হবে, দেন রুবিডিয়াম, দেন পটাশিয়াম, দেন সোডিয়াম, দেন লিথিয়াম। এটাকে আঁকানো সম্ভব নেই, কারণ কি আঁকাতে গেলে অনেক বড় বড় হয়ে যাবে। তো আমি এটাকে তোমাদের এইভাবে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কি আলটিমেটলি কী হলো, যে শ্রেণী বরাবর কী হবে, আমার আর বৃদ্ধি পাবে, মানে পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে পরে কী হবে, বৃদ্ধি হবে। সেটা যে কোনো শ্রেণীতে। ঠিক আছে, আমি এখানে খালি গ্রুপ 1 দেখিয়েছি, যে কোনো শ্রেণীর ক্ষেত্রে সেটা। আর এক্ষেত্রে কী হবে, পর্যায় বরাবর কী হবে, আমার পারমাণবিক আকার কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, সেটা যে কোনো পর্যায়ে, দ্বিতীয় পর্যায় হোক, তৃতীয় পর্যায় হোক, চতুর্থ পর্যায় হোক, যে কোনো পর্যায়ে। আচ্ছা, এটা গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধের গল্প। নেক্সট আমরা আসবো হচ্ছে, নেক্সট যে ধর্মটা আমরা দেবো সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। ঠিক আছে, আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি অর আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, আমি যদি এ ধরি, কোনো একটা যদি মৌল ধরি এ, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল কাকে বলে, যদি আমি এর সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞার মধ্যে তোমার বলতে হবে যে আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা হচ্ছে, তোমাদের বইতে দেখবে আছে যে কোনো একটি গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুটি সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসে আকর্ষণিক ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলে, বা প্রথম আয়োনাইজেশন শক্তি বলে। ঠিক আছে, তাহলে এই যে আমি একটা পরমাণু নিয়েছি, ধরো এ। ঠিক আছে, এটা যে কোনো একটা পরমাণু, তাহলে এটা আয়োনাইজেশন 1 দিয়েছি, যেহেতু প্রথম ইলেকট্রনকে বের করেছি, IE 1 দিয়েছি। আয়োনাইজেশন, এটা আই মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এই যে আয়োনাইজেশন, প্রথম আয়োনাইজেশন শক্তি IE 1। তাহলে একে যে এটা হচ্ছে একটা শক্তি, এটা আমি বাইরে থেকে দেবো। ঠিক আছে, দেওয়ার পর কী হবে, এর যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সাপোজ ধরো এই যে আমি এখানে নিয়েছি, এটা আঁকিয়েছি, দেখো এই যে এটার যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, যেটা যে কোনো এখানে 3টে ইলেকট্রন দিয়েছি, যে কোনো একটা হতে পারে, যে শেষ কক্ষপথে যে কোনো একটা ইলেকট্রনকে আমি কী দিচ্ছি, বাইরে থেকে শক্তি দিচ্ছি। শক্তি দেওয়ার পর কি, ইলেকট্রনকে বের করে দিচ্ছি, দিয়ে কী হচ্ছে, ওকে আমি কিছু কনভার্ট করছি, একটা একক চার্জযুক্ত একটা ধনাত্মক আয়নে পরিণত করছি। যেন কেন একক ধনাত্মক হয়, কারণ কি দেখবে তুমি এই এতে যতগুলো প্রোটন আছে, আর এখানে দেখবে ততগুলো কী থাকে, ইলেকট্রন থাকে। মানে আমরা কী জানি, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে কোনো নিস্তড়িত মৌলের মধ্যে। কিন্তু যখনই আমরা একটা ইলেকট্রনকে বের করে দিলাম, তখন কী হলো, প্রোটনের সংখ্যা একটা বৃদ্ধি পেয়ে গেল ইলেকট্রনের তুলনায়। ঠিক আছে, ফলে এই জন্য যতটা বৃদ্ধি হয় ততটা আমি এখানে মাথার মধ্যে দিই +1। ঠিক আছে, চার্জ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা এক্সট্রা আছে একটা, ওই জন্য ওটাকে ওইভাবে দেখায়। এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জে পরিণত, ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে এই যে ন্যূনতম শক্তি যেটা দরকার, কি এটা কী হবে, এই নিউক্লিয়াসকে টানছে, একটা নির্দিষ্ট জোরে এটা টানছে। তাহলে এই এর বিরুদ্ধে আমাকে একটা শক্তি দিতে হবে, দিয়ে যতটা শক্তি দরকার, যে ন্যূনতম শক্তিটা দরকার, যেটা খালি জাস্ট একে এখান থেকে বের করে দেবে, এবং বের করে কী হবে, একে একটা একক ধনাত্মক আয়নে পরিণত করবে। এবং এই পুরোটাই হবে এটা গ্যাসিয়াস স্টেটে, অর্থাৎ গ্যাসিয়াস স্টেট কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কোনো গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু, একটা প্রসম মানে কি, মানে নিস্তড়িত, এবং বিচ্ছিন্ন পরমাণু মানে কারোর সঙ্গে কোনো বন্ডিংয়ে নেই। ঠিক আছে, কোনো বন্ধনে নেই, একটা বিচ্ছিন্ন পরমাণু যখন
সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, যে আলগাভাবে লেগে থাকা যে ইলেকট্রন, আলগা থেকে এভাবে লেগে থাকা মানে হচ্ছে কি, এই যে ইলেকট্রনটা আছে একে তো অনেক জোরে টানছে, এর তুলনায় একে তো অনেক কম জোরে টানছে, ফলে তুলনামূলক বলা যায় কি এই মৌলের ক্ষেত্রে এই ইলেকট্রনটা অনেকটা আলগা, বা এই ইলেকট্রনটা অনেক আলগা, বা এই ইলেকট্রনটা অনেকটা আলগা। ঠিক আছে, আলগা মানে খুব কম জোরে টানছে যাকে, তাকে বা শেষ ইলেকট্রনটাকে যে বের করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, আচ্ছা। আবার যদি ওই একই এই যে এখানে যে ধনাত্মক আয়নটা তৈরি হলো, এই ধনাত্মক আয়ন থেকে যদি আবার আরেকবার আমি শক্তি দিই, ঠিক আছে, এটা বাইরে থেকে যদি আবার শক্তি দিই, একে যদি আমি বাইরে থেকে আবার শক্তি দিই, ঠিক আছে, যাকে আমি বলছি কি IE2, যেটা হচ্ছে দ্বিতীয় আয়নেশন এনার্জি। এবার যদি আবার কি আরেকটা ইলেকট্রন বের করি তাহলে কী হবে, A2 প্লাস তৈরি হবে। ঠিক আছে, মানে আরেকটা ইলেকট্রন বেরোবে। ঠিক আছে, এই যে ইলেকট্রন বেরোচ্ছে এগুলো E মাইনাস। আচ্ছা, এই আয়নীয় শক্তির আয়নাইজেশন শক্তির যে এককগুলো কী হয়, একক আয়নাইজেশন শক্তির এককগুলো কী হয়, এগুলো হচ্ছে EV পার অ্যাটম, বা কিলো ক্যালোরি পার মোল, বা কিলো জুল পার মোলে, এই এককগুলো মানে এই এককে বের করা হয় এই আয়নাইজেশন এনার্জিগুলো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার এই যে শ্রেণী বরাবর যে পরিবর্তন এবং পর্যায় বরাবর এই আয়নাইজেশন শক্তিটা আমি তোমাদের বোঝালাম, এবার পরিবর্তনগুলো আমরা দেখব। ঠিক আছে, পরিবর্তনটা কীরকম হবে, পরিবর্তনটা দেখো। তো আমি একটু আগে বললাম যে যত দূরত্ব বাড়বে তত কী হয়, আকর্ষণ বল কী হয়, তত কমতে থাকে। ঠিক আছে, যত দূরত্ব বাড়বে, দূরত্ব মানে কীরকম দূরত্ব, এই যে প্রথমে তোমাদের দেখিয়েছিলাম এইখানে দেখো, এই নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে শেষ কক্ষপথের, তত কী হবে, নিউক্লিয়াস কম মানে যত দূরত্ব বাড়বে দূরত্বের সঙ্গে আকর্ষণ বল কী হবে, কমতে থাকবে। আর যত বাড়বে তত কী হবে, আকর্ষণ বল কমতে থাকবে। এবার ভাবো, যত আকর্ষণ বল কমবে, ধরো একটা নিউক্লিয়াস আছে, ধরো এই যে এটা, আরেকটা নিউক্লিয়াস আছে এইটা, তাহলে এর শেষ কক্ষপথে ইলেকট্রনটা হচ্ছে এইটা, তাহলে এর সঙ্গে যে দূরত্বটা, ঠিক আছে, এর শেষ কক্ষপথে ইলেকট্রনটা দূরত্বটা হচ্ছে এটা, মানে এটা একটুখানি ছোটো হলো। ঠিক আছে, তাহলে কি হবে, যদি ছোট হয় তাহলে কী হবে, আকর্ষণ বল এখানে বৃদ্ধি পাচ্ছে, তাই না? বা আমরা পর্যায় বরাবর যদি বাঁ থেকে ডান দিকে যাই, আমরা কি দেখলাম একটু আগেই, আকারটা কী হয়, ছোট হয়। আকার যদি ছোট হয় মানে আর যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে কি হয়, তোমার শেষ ইলেকট্রনকে তত বেশি জোরে টানবে, কারণ কি আমরা এখনই দেখলাম যে F আকর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু 1/r, তাহলে আর যত ছোট হবে F তত বাড়বে। এবার যত F বেশি হবে, মানে এই যে বি ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রনটা আছে একে যে যত জোরে টানবে, একে তত বেশি আমার শক্তি দিতে হবে বাইরে থেকে একে বের করার জন্য। তার তুলনায় কি এই যে এতে আছে, এখানে কি দূরত্বটা একটু বেশি, ঠিক আছে, ফলে এর তুলনায় এর মধ্যে শক্তিটা একটু কম লাগবে, কারণ কি এখানে এর আকর্ষণ বল এর তুলনায় অনেক কম, মানে এখানে যে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে নিজের দিকে যে টানছে, সেটা কি এই বি এর নিউক্লিয়াসের নিজের দিকে টানার তুলনায় অনেকটাই কম। ঠিক আছে, যদি এইখানে যত জোরে টানবে, এখানে ততটাই আমাকে এনার্জি দিতে হবে। আমরা জানি বলের নিত্য সূত্র, মানে বল কোনো ধ্বংস হবে না। ঠিক আছে, মানে এখানে একে বের করতে গেলে এই যে এইটুকু এনার্জিকে আমাকে দিতে হবে, যে এনার্জি দিয়ে একে টেনে রেখেছে। ঠিক আছে, তাহলে ওই এনার্জিটা কী হবে, এর তুলনায় অনেক কম হবে, কারণ কি এখানে আকর্ষণ বলটা অনেকটাই বেশি, যেহেতু খুব কাছে আছে। তাহলে আমি বলতে পারি যে পর্যায় বরাবর যত বাঁ থেকে ডান দিকে যাব, যেহেতু আকারটা ছোট হচ্ছে, আমার আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে বা আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাবে। আবার একইভাবে পারমাণবিক আকারের সঙ্গে আমার সামঞ্জস্য রেখে আমি বলতে পারি, যত ওপর থেকে নিচে যাব আমার কী হয়, এখনই দেখলাম পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যত আকার বৃদ্ধি পাবে তত কী হবে, আরটা বড় হবে, আর যত বৃদ্ধি হবে তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনটা থাকবে কী হবে, সে তত বেশি আলগাভাবে যুক্ত থাকবে, মানে তার উপর যে আকর্ষণ বলটা সেটা ততটাই কমতে থাকবে যত বড় হবে। তাহলে কী হবে, তাকে বের করার জন্য যে এনার্জিটা লাগবে বা যে শক্তিটা লাগবে সেটা কী হয়, ততই কমতে থাকবে। তাহলে কী হবে, শ্রেণী বরাবর যেহেতু আকার বৃদ্ধি পায়, সেই জন্য শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। ঠিক আছে, শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমি একটা আয়নাইজেশন এনার্জি একটা গ্রাফ এঁকেছি আমি। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, দ্বিতীয় পর্যায়ে মানে দেখো তুমি বের করো দ্বিতীয় পর্যায়ে, সেটা হচ্ছে এই যে লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে, এটা দ্বিতীয় পর্যায়। তাহলে কি হবে, লিথিয়াম থেকে আমরা কি জানি, যে এই গ্রাফটা আমি এই জন্য দিয়েছি, এখানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, যেটা আমি এখনই বললাম যে কী হয়, যে শ্রেণী পর্যায় বরাবর আমার বাঁ থেকে ডান দিকে গেলে আমার কী হওয়া উচিত, আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবন শক্তি কী হয়, বাড়ার কথা। কারণ কি পরমাণুর আকারটা কী হচ্ছে, ছোট হচ্ছে, যত ছোট হবে তত আকর্ষণ বল বৃদ্ধি হবে শেষ কক্ষপথ ইলেকট্রনের উপরে। তাহলে কী হবে, লিথিয়াম থেকে যদি বোরনে যায়, বেরিলিয়ামে যায়, তাহলে কী হবে, আমার আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা দেখো এখানে বেড়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে দেখো একটা ব্যতিক্রম, বেরিলিয়াম থেকে যেই বোরনে আসবো তখন কি হচ্ছে, দেখো এনার্জিটা কী হলো, এর যা এনার্জি, এদিকে তুমি যদি একটা লম্বা রেখা টান, তাহলে এনার্জি এখানে যেখানে ক্রস করবে, এই যে এই এনার্জিটা হচ্ছে এর ক্ষেত্রে
বেরিলিয়ামের ক্ষেত্রে, কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো কতটা, এতটা। ঠিক আছে, কী হচ্ছে, কমে গেল। তাহলে এটা একটা অ্যানোমালি বা এটা একটা ব্যতিক্রম, যে বেরিলিয়াম থেকে বোরনের ক্ষেত্রে যখন যাব তখন কী হয়, আমার আয়নিক এনার্জি একটু কমে। এটা কারণ কেন, এটা তোমরা ভবিষ্যতে জানতে পারবে। কারণ কি, এই যে আমরা কক্ষপথগুলো পড়ি না, প্রথম KLMNO যে 2, 8, 8, অ্যাকচুয়ালি কক্ষপথগুলোর ভেতরেও আরও অনেকগুলো জিনিস থাকে। ঠিক আছে, ওদেরকে বলা হয় অরবাইটাল। তো সেটা সম্পর্কে তোমরা ভবিষ্যতে জানতে পারবে ক্লাস 11-এ, এখন জানতে পারবে না। তো আপাতত তোমরা মনে রাখো এই বোরনটা হচ্ছে কি এক্ষেত্রে ব্যতিক্রম। আবার নেক্সট আবার যাবো, বোরন থেকে কার্বনে কী হয়, বাড়ার কথা, দেখো বেড়েছে। কার্বন থেকে নাইট্রোজেনে কী হওয়ার কথা, বাড়ার কথা, বেড়েছে। মানে আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমার আয়নিক এনার্জি বাড়ার কথা, দেখো বাড়ছে ক্রমশ। কিন্তু আবার অক্সিজেনে গিয়ে আবার একটা অ্যানোমালি, আবার কী হলো, অক্সিজেনের ক্ষেত্রে গিয়ে কমে গেল। এটা এই দুটো প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এই দুটো ব্যতিক্রম দেখা যায়। তারপর থেকে আবার সেম আগের মতো, মানে যেরকম হওয়ার কথা সেরকমই হয়। অর্থাৎ অক্সিজেন থেকে ফ্লোরিনে গেলে বাড়ার কথা বেড়েছে, ফ্লোরিন থেকে নিয়নের মধ্যে গেলে বাড়ার কথা বেড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার সঙ্গে এই আয়নিক এনার্জি বা প্রথম আয়নিক এনার্জির একটা এটা গ্রাফ। ঠিক আছে, তো এটা তার ক্রমটা তোমরা ভালো করে দেখে নেবে বা লিখে নেবে, বইতেও আছে, অসুবিধা নেই। ওকে, নেক্সট আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটাও এর সঙ্গে আকর্ষণ বল দিয়ে আসবে, যে তোমার আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে, ধরো একটা এ আছে, এর আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে, এবার এ যখন অন্য একটা, মানে এই নিউক্লিয়াসটা কী হবে, এর শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তাকে যতটা জোরে টানবে, এবং সেই আকর্ষণ বল যদি খুব বেশি বৃদ্ধি পায়, তাহলে এই যে এখানে যে শেয়ার্ড ইলেকট্রন আছে একেও টানবে। ঠিক আছে, তাহলে যার আকর্ষণ বল মানে যার এই এফ আকর্ষণ বল যত বৃদ্ধি হবে, তত কী হবে, সেই বন্ডেড কোনো একটা মৌলের মধ্যে, কোনো একটা সমযোজী যৌগের মধ্যে, ঠিক আছে, ধরো এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, যদি ওর নিউক্লিয়াসে আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে তড়িৎ ঋণাত্মক কী, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, এটা যদি আমি সংজ্ঞা তোমাদেরকে বলি তড়িৎ ঋণাত্মকতার, তাহলে সেটা দাঁড়াবে কি, যে কোনো যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তাই তড়িৎ ঋণাত্মক কি, কোনো যৌগের মধ্যে থাকা কোনো একটা মৌলের। ঠিক আছে, এবার ধরো এক্ষেত্রে সাপোজ এখানে আমি AB দিয়েছি, ধরো B এর তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কী হবে, এর নিউক্লিয়াস কী হবে, এর তড়িৎ আকর্ষণ বল এতটাই বেশি হয়ে যাবে যে এই যে শেষের যে ইলেকট্রনটা আছে, মানে শেষের বলছি, এই যে বন্ধনীর মধ্যে যে ইলেকট্রন জোটটা আছে তাকেও নিজের দিকে টানবে। ঠিক আছে, ফলে এদিকে এটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, ইলেকট্রন জোটগুলো অনেকটা এর কাছে চলে আসবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। মানে এই তড়িৎ ঋণাত্মকতা যেটা তোমার সংজ্ঞাটা হলো, এর মধ্যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা সমযোজী বন্ধনের মধ্যে দেখা যায়, সমযোজী বন্ধনের মধ্যে থাকা যে ইলেকট্রন জোড়কে সেটা নিজের দিকে টানার ক্ষমতাটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তো সমযোজী বন্ধন কথাটা বলতে হবে, যৌগের কথাটা বলতে হবে। নেক্সট আমরা দেখব যে এই পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এই তড়িৎ ঋণাত্মকতা কীরকম হয়। তো আমি এখনই বললাম যে পর্যায় বরাবর কী হয়, যে আমরা একটু আগে জানলাম যে পর্যায় বরাবর যত আমরা বাম থেকে ডান দিকে যাব তত কী হয়, আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই তো, যার জন্য কিনা আকারটা ছোটো হয় পর্যায় থেকে বাম থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর। তাহলে যদি আকর্ষণ বল বৃদ্ধি পায় তাহলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বৃদ্ধি পাবে। কারণ কি, আকর্ষণ বল বৃদ্ধি পেলেই তো ইলেকট্রন যে দুটো ইলেকট্রন যে ইয়েটা আছে, যে বন্ডেড যে ইলেকট্রনসগুলো আছে সেগুলোকে কী করবে, নিজের দিকে টানবে। তাহলে আমি কি জানতে পারলাম, তাহলে যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরে যে কোনো পর্যায়ে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে যদি আমি এটাকে দেখি, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদিক বরাবর গেলে পরে কী হবে, আমার তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বৃদ্ধি পাবে। এবং সেই হিসাবে ফ্লোরিন হবে হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, এখানে আমরা নিয়নকে এই জন্যই নেবো না, সবচেয়ে বলবো না তড়িৎ ঋণাত্মক, কারণ কি নিয়নের মধ্যে আর ইলেকট্রন নেওয়ার জায়গা নেই, ওর ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্সিয়াল ফিল হয়ে গেছে। ঠিক আছে, ওর কাছে আর ইলেকট্রন নেওয়ার জায়গা নেই, ফলে ওর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বলে কিছু থাকে না। তাহলে সেই হিসাবে করলে পরে ফ্লোরিন হয়ে গেল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে তড়িৎ ধনাত্মকতার সম্পর্ক আছে, কিরকম সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া মানে কি, তড়িৎ ধনাত্মকতা কী হবে, কম হওয়া। তাহলে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আচ্ছা, শ্রেণী বরাবর কী হয়, শ্রেণী বরাবর তোমার কী হবে, আকারটা কী হবে, বড় হবে। আকারটা যদি বড় হয়, আকারটা বড় হয় কেন হয়, কারণ কি বাইরের যে মানে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটার উপর যে নিউক্লিয়াসের আকর্ষণ বললে কী হয়, খুব কম হয়। ঠিক আছে, কম হওয়ার ফলে কী হবে, তাহলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, নিউক্লিয়ার ফোর্স যদি কম হয় বা আকর্ষণ বলটা যেটা যেটা যে আকর্ষণ বল যেটা আছে যেটা এফ আকর্ষণ বল, যেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, সেটা কী হবে, কমবে।
যত আমরা উপর থেকে নিচে যাবো, শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামবো, এই শ্রেণী বরাবর ধরো, এই শ্রেণী বরাবর, এই শ্রেণী বরাবর যে ওপর থেকে যখন নিচে নামবো, বা এদিকেও যদি ধরো এই FCL BR এই বরাবর যত নিচে নামবো তত কী হবে, আমার তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বা আমি যদি বলি আকর্ষণ বলটা কী হবে, আকর্ষণ বলটা কী হবে, কমতে থাকবে। যত আকর্ষণ বল কমবে তত কী হবে, যে বন্ধনের মধ্যে যে ইলেকট্রনসগুলো আছে সেগুলো কী হবে, সেগুলোকে অনেক কম জোরে টানবে, ফলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আচ্ছা, তারপর নেক্সট আমরা দেখব হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। যদি আমি ক্রমটা দেখি তাহলে তড়িৎ ধনাত্মকতা একদম উল্টোটা হবে, পর্যায় বরাবর কী হবে, তড়িৎ ধনাত্মকতা হ্রাস পায়, আর শ্রেণী বরাবর তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। যেহেতু আমি একটু আগেই বললাম যে তড়িৎ ঋণাত্মকতা ইজ প্রপোর্শনাল টু 1/1 তড়িৎ ধনাত্মকতা, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, সেই হিসাবে দেখতে গেলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল দাঁড়ালো কি, ফ্লুরিন, আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক কোথায় বেরোলো, সিজিয়াম। কারণ কি তুমি দেখো, এটার সঙ্গে তুমি পেট টুলে সাথে রাখো তাহলে বুঝতে পারবে, যত এদিক থেকে এদিকে যাবে তত কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কী হয়, বৃদ্ধি পায়। আবার ওপর থেকে নিচে নামলে কী হয়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় বা তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে এই ধারে সবচেয়ে ওপরে যে আছে সে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, এবং এই ধারে মানে এদিক থেকে এদিক গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে এদিক থেকে এদিকে গেলে কী হবে, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। এই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, মানে তড়িৎ ধনাত্মক সবচেয়ে বেশি। আবার ওপর থেকে নিচে নামলে তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি হয়, মানে বাড়তে থাকে তড়িৎ ধনাত্মকতা। তাহলে কী হবে, যত নিচে যাব তত তড়িৎ ঋণাত্মকতা কমবে এবং তড়িৎ ধনাত্মকতা বাড়বে, তাই তো। তাহলে কী হবে, নিচে গেলে পরে আমার এই সিজিয়াম যেটা আছে, ফ্রান্সিয়ামটা অ্যাকচুয়ালি স্টেবল না, ঠিক আছে। তো সিজিয়ামকে বলা হয় হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে কী হবে, সিজিয়াম, এটা তোমাদের শর্ট কোশ্চেনের সময় আসে। তাহলে গ্রুপ 17 কী হবে, ক্রমটা কী আসবে, তড়িৎ ঋণাত্মকতার FCL BRI এই বরাবর কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, কমবে। তাহলে যে তীর খায় সে ছোট আর যে তীর দেয় সে বড়, তাহলে মানে হিসাব মতো কী দাঁড়াচ্ছে, তাহলে FCL এর মধ্যে F সবচেয়ে বেশি, CL BR এর মধ্যে CL বেশি, BRI এর মধ্যে BR বেশি, তাহলে F সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপর CL, তারপর BR, তারপর I, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতার ক্রম। এটা যত দিক থেকে দিয়ে যাচ্ছে তত কী হচ্ছে, কমছে। যদি ক্রমবর্ধমান লিখতাম তাহলে আমি এভাবে লিখতাম I BR CL F, এর থেকে যত যাচ্ছে তত কী হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ক্রমবর্ধমান ক্রম হয়ে গেল তখন। আচ্ছা, নেক্সট জারণ ও বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম কি, এখানে অনেক কনফিউশন হয়। তাকে আগে তোমাকে দেখতে হবে জারণটা কাকে বলে জারণ বা অক্সিডেশন কাকে বলে। সেটা হচ্ছে কি, যখন কোনো একটা মৌল যখন ইলেকট্রন ছেড়ে যখন ওই ঘটনাটাকে ছাড়ার পর যদি একটা পজিটিভ আয়ন তৈরি করে, তাহলে এই ইলেকট্রন ছাড়া ঘটনাটাকে বলা হয় জারণ, ঠিক আছে। এবং ইলেকট্রন নেওয়া, কোনো একটা মৌল যদি ইলেকট্রন নেয় তাকে বলা হয় বিজারণ, ঠিক আছে। আর সহজ কথায়, তাহলে যদি ইলেকট্রন নাই, নিশ্চয়ই কারো কাছ থেকে নিয়েছে, তাই তো। ইলেকট্রন তো আর হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা মৌলের কাছ থেকে নিয়েছে। তাহলে ধরো এই যে এখানে হচ্ছে ইলেকট্রন দিচ্ছে, বি ইলেকট্রন নিচ্ছে, তাহলে এই যে বি ইলেকট্রন নিয়েছে নিশ্চয়ই কারো কাছ থেকে নিয়েছে, তাই তো। তাহলে এই যে আর বি যদি আমি পাশাপাশি লিখি, তাহলে এর কাছ থেকে ইলেকট্রনটা বি নিয়েছে, তাই তো। তাহলে বি কী করলো, বি একে কী ঘটালো, বি একে জারণ ঘটালো কার, এর। তাহলে আমি বিকে কী বলবো, বি হচ্ছে একটা জারক পদার্থ, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, জারক পদার্থ। যে অন্যকে জারণ ঘটায় সেই পদার্থটাকে বলা হচ্ছে জারক পদার্থ। মানে বি কী করলো, এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল, মানে এর জারণ ঘটালো, তাহলে বিকে বলবো জারক পদার্থ। উল্টোভাবে যদি বলি, কী করলো, বিকে ইলেকট্রন দিল, তাহলে বিকে কী করলো, বি এর বিজারণ ঘটালো। দেখো, বি একটা ইলেকট্রন নিয়ে বি মাইনাস ক্রম ঘটালো, তাহলে এই পদ্ধতিটা কী বলে, বিজারণ বলে। তাহলে কী করলো, বি এর বিজারণ ঘটালো, তাহলে তাহলে কী হবে, হচ্ছে একটা বিজারক পদার্থ, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পর্যায় বরাবর জারণ বিজারণ ধর্ম কীরকমভাবে চেঞ্জ হয়। তাহলে পর্যায় বরাবর যত এই দিক থেকে বাম থেকে ডান দিকে যাই, আমি আবার বলছি, তত কী হবে, আকর্ষণ বল কী হয়, বৃদ্ধি পায়। শেষ কক্ষপথের উপর ইলেকট্রনের উপর আকর্ষণ বল বৃদ্ধি পায়। যদি আকর্ষণ বল বৃদ্ধি পায় তাহলে কী হবে, ও বাইরে থেকে ইলেকট্রনকে নিজের কাছে নেবে নাকি ছেড়ে দেবে, নিশ্চয়ই নিজের কাছে নেবে, কারণ কি আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, প্রোটনের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, মানে ও ইলেকট্রনকে ছাড়বে না, ও ইলেকট্রনকে মানে ছেড়ে দেবে না সহজে, ইলেকট্রনকে নিয়ে নেবে। বাইরে থেকে যদি কেউ ইলেকট্রন দিতে চায় সহজে নিয়ে নেবে। তাহলে ইলেকট্রন যদি নিয়ে নেয় সহজে, তাহলে কী হচ্ছে, জারণ ক্ষমতা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যেমন দেখো ফ্লুরিন, ও কী হচ্ছে, সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। ফ্লুরিন কী আছে, দেখবে এই পর্যায়ে একদম শেষে আছে, ঠিক আছে। তাহলে ফ্লুরিন কি সহজে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে F মাইনাস তৈরি হবে। তাহলে ফ্লুরিন কী করলো, ফ্লুরিন সোডিয়ামের জারণ ঘটালো, তাহলে একটা তীব্র জারক পদার্থ, বেশ ভালো তীব্র জারক পদার্থ। এবং শ্রেণী বরাবর কী হয়, শ্রেণী বরাবর আমরা জানি যে আকর্ষণ বলটা কী হয়, কমতে থাকে, আকারটা বড় হয় সেই কারণে, ঠিক আছে। আকর্ষণ বল যদি কমে তাহলে ওই ইলেকট্রনকে নিতে পারবে না সহজে। যদি ইলেকট্রন না নিতে পারে তাহলে উল্টাভাবে কী বলতে পারি, ইলেকট্রন সহজে দিতে পারবে,
মানে লাস্ট যে কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার উপর আকর্ষণ বল কী হয়, খুব কম হয়। যদি তাহলে ইলেকট্রন আকর্ষণ বল যদি কম হয় তাহলে সহজে ইলেকট্রনটাকে ছাড়তে পারবে। ইলেকট্রন ছাড়া মানে অন্য কাউকে দেবে, তার মানে কী হবে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিজারণ ক্ষমতা যদি আমি এখানে লিখি, ধরো সিজিয়াম দিই আর ক্লোরিন দিই, সিজিয়াম কী করবে, সিজিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনের ওপর ওর আকর্ষণ বল খুব কম নিউক্লিয়াসের, ফলে কী হবে, সহজ ইলেকট্রন কাকে দিয়ে দেবে, ইলেকট্রনকে দিয়ে দেবে। দিয়ে কী করবে, সেল কিসে কনভার্ট হয়ে যাবে, সেল মাইনাস। এই ঘটনাটাকে কী বলে, এই ঘটনাকে বিজারণ বলে। তাহলে এই কী পদার্থ হলো, এ সেলের বিজারণ ঘটালো। তাহলে সিজিয়াম কী হলো, একটা তীব্র বিজারক। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে কী হয়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা এখানে দেখো কিছু হোমওয়ার্ক আমি দিয়েছি, তোমরা এটা ভিডিওটাকে পজ করে লিখে নিয়ে আমাকে করে পাঠাবে। ঠিক আছে, এত অবধি থাকবে আমাদের পর্যায় সারণী। আজকে শেষ হলো, এরপর দিয়ে আমরা নতুন অধ্যায় ধরবো। তো এটা তোমরা আজকে আমাকে করে পাঠাবে অবশ্যই। ঠিক আছে, নমস্কার।